এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমাদের ২/৭/২০২৬ অর্থাৎ ২ জুলাই তোমাদের বাংলা ১ এর পরীক্ষা রয়েছে। দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো রাজু একাডেমি থেকে একদম কমপ্লিট তোমাদের সাজেশন ক্লাস সব কিছু আজকে আমরা দিয়ে দিচ্ছি। তোমরা এই লাইভ ক্লাস শেষে আমাদের এইচএসসি বিএমটি ইউটিউব চ্যানেলে ক্লাসের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবা। তো শুরুতে আমরা চলে যাচ্ছি তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা একটু দেখে নিচ্ছি। তোমাদের সিলেবাসে আসলে কি বলছে? সিলেবাসটা বলছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটি ভোকেশনাল বিএমটি ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ভিত্তিতে বাংলা বিষয়ের পাঠ্যসূচি। এটা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য কার্যকর। সিলেবাসটা হচ্ছে একাদশ শ্রেণীর। তো গদ্য থাকবে তোমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬টা গদ্য থাকবে। কবিতা থাকবে ১ থেকে ৬ পর্যন্ত। উপন্যাস থাকবে একটা লাল সালু। ব্যাকরণ থাকবে ১, ২, ৩, ৪, ৫, ৬টা টপিকে। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা শব্দ গঠন, বাক্যতত্ত্ব, পরিভাষা, পত্র ও আবেদনপত্র, সারাংশ এবং ভাব সম্প্রসারণ। সো এগুলো টপিক থাকবে। আর সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকবে গদ্যাংশ থেকে 5টা, লিখতে হবে 3টা, মার্ক 15। পদ্যাংশ থেকে 5টা সৃজনশীল কোশ্চেন থাকবে, লিখতে হবে 3টা, মানবন্টন হচ্ছে 15 মার্ক। ব্যাকরণ উপন্যাস থেকে থাকবে 2টা, লিখতে হবে 1টা 5 মার্ক। এবং ব্যাকরণ অংশ থেকে 7টা প্রশ্ন থাকবে, লিখতে হবে 5টা, মার্ক হচ্ছে 3। উত্তর দিতে হবে 5টি, ব্যাকরণ অংশ থেকে মার্ক হচ্ছে 15। ভাব সম্প্রসারণ আর সারাংশ থেকে 5টা, আবেদনপত্র থেকে থাকবে আবেদনপত্র থাকবে 2টা, লিখতে হবে 1টা, 5 মার্ক। টোটাল হচ্ছে 60 মার্কে তোমাদের কিন্তু পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে? সো আমরা একটু সারমর্ম দেখে আমরা একটা নমুনা প্রশ্ন নিয়ে নিচ্ছি তোমাদের বিষয়টা একদম ক্লিয়ারলি বোঝানোর জন্য। তোমরা শুধুমাত্র আমার কাছে যে বিএমটি একটা সাবজেক্টেই পাবে তা নয়, তোমরা আমার কাছে বাংলা, ইংরাজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ সবগুলো বিষয় কিন্তু A to Z উত্তর সহকারে সাজেশন পাবে। ঠিক আছে? একদম A to Z সব কিছু পাবে, কোনো টেনশন নাই। ঠিক আছে? একদম পাবা। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি বাংলা যে সাবজেক্টটা রয়েছে এর ভিতরে। দেখো সিলেবাস ও বিগত সালের প্রশ্ন। তো এখানে আমরা সিলেবাসে আসলে তো সিলেবাসটা বললাম, আমরা যদি 25 সালের প্রশ্নটা থেকেই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। আচ্ছা দেখো 25 সালের প্রথম যে পার্টটা থাকবে এটা আজকে আলোচনা করি। তো গদ্য অংশ থেকে তোমাদের প্রশ্ন থাকবে কয়টা? প্রশ্ন থাকবে 5টা, লিখতে হবে কয়টা? প্রশ্ন থাকবে 5টা, লিখতে হবে 3টা, মার্ক হচ্ছে 15। এরকম 1, 2, 3, 4, 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? তো আমরা সাজেশনটা দিয়ে 5টা প্রশ্ন দেখার চেষ্টা করতেছি কি 5টা প্রশ্ন থাকবে। তো এখান থেকে আমরা গদ্য অংশের আমাদের শর্ট সাজেশনটা আমরা নিয়ে নিচ্ছি। শর্ট সাজেশন যেটা আমাদের দেয়া আছে তোমাদের সবার জন্য। তো এখানে 6টা যে পার্ট রয়েছে 6টার এর মধ্যে গদ্য 1 বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। সো এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্ন তোমাদের একটা প্রশ্ন আসবেই। আমি দিয়েছি 1, 2, 3, 4, 5টা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে। আমরা সেই প্রশ্নটা এখন দেখে নিচ্ছি 5টা কোশ্চেনের জন্য। আমরা একটু ব্যাক এখান থেকে গদ্য অংশ যাব। আর তোমরা যারা সাজেশন নিয়েছো গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে তোমরা কিন্তু এই সাজেশনের উত্তরপত্রটা দেখতে পাবা। এখান থেকে বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এখানে আমরা টাচ করে দিব। এখান থেকে শর্ট সাজেশন ও নোটে ক্লিক করব। করলে আমাদের বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদনের যে সাজেশন রয়েছে সেটা চলে আসবে। তো আমরা এখান থেকে দেখে নিচ্ছি সৃজনশীল প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা আমরা দেখি একদম নতুন, এটা আগে ছিল না, যার কারণে তোমাদের একটু বেগ পাওয়াতে হবে। তো সৃজনশীল প্রশ্ন এখানে কিন্তু ক মার্কের জন্য তোমরা পাবা হাফ মার্ক, খ এর জন্য পাবা 1 মার্ক, গ এর জন্য পাবা 1.5 মার্ক এবং ঘ এর জন্য হচ্ছে 2 মার্ক। টোটাল হচ্ছে 5 মার্ক। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো এসএসসি লেভেলে, সৃজনশীলেতে 10 মার্ক থাকে। কতে 1, খতে 2, গতে 3, ঘতে 4, মোট 10 মার্ক। কিন্তু তোমাদের বিএমটিতে এসে এখানে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হচ্ছে 10 মার্কের জন্য। এখানে কিন্তু মানে 5 মার্কের জন্য প্রতিটা সৃজনশীল। তাই এখানে প্রশ্নের উত্তরগুলো খুব বেশি বড় করার দরকার নাই, কারণ বড় করলে তুমি কিন্তু ফুল অ্যান্সার করতে পারবা না, তখন সময় তোমার কভার হবে না। ঠিক আছে? এজন্য প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় আমরা এখানে একটা সৃজনশীল দিয়েছি। এর সাথে দেখো ক, খ, গ, ঘ 4টা উত্তরপত্রে এখানে উল্লেখ করা আছে।
তো এটা 2 স্টার দিয়ে কম ইম্পর্টেন্ট বোঝানো হচ্ছে, তবে এগুলো তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বোর্ড প্রশ্ন এখান থেকে 2022 সালে এসেছিল। খুবই ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে এই ক, খ, গ, ঘ উত্তরপত্র সহ দেয়া আছে, সুন্দরভাবে পড়বা। এরপরে 3 নাম্বার প্রশ্নটা দেখো, 2022 সালের কোশ্চেন, বিগত সালের, এইটা তোমরা খুব সুন্দরভাবে আয়ত্ত করবা। তারপরে 4 নাম্বার প্রশ্নটা একটু 2 স্টার দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের জন্য একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট রয়েছে। সো তোমরা একটু বেশি করে এই প্রশ্নটা কভার করবা। এরপরে 5 নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। তো এই 5টা প্রশ্নই পড়বা। আমার সাজেশন থেকে 5টা পড়লে এনাফ। এর বাইরে আর কোনো কোশ্চেন পড়ার প্রয়োজন পড়বে না। এই 5টা পড়লে অনায়াসে তোমরা বোর্ড পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবা। আর আরও ইম্পর্টেন্টের জন্য আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি। আমি এখানে দেখো, তোমরা চাইলে এখানে জ্ঞানমূলক প্রশ্ন 10টা দেওয়া আছে। এই 10টা তুমি একটু ভালোভাবে পড়বা, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। এরপরে অনুধাবনমূলক প্রশ্ন এখানে আমি দিয়েছি, আর 2টা দেওয়া আছে, খুব বেশি দেওয়া নেই। এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে ক্লাস টেস্টের জন্য তোমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলো তুমি চাইলে পড়তে পারো। সো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছিল তোমাদের গদ্যের পাঠটা, আশা করি তোমরা এটা বুঝে গেছো। বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এটা পড়লে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। খ বিভাগ বিলাসী আছে। বিলাসী থেকে একটা প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে। আমি বিলাসী থেকেও নিয়ে নিচ্ছি, ব্যাগে আসতেছি, এখান থেকে আমরা যাচ্ছি বিলাসীতে। তো এখানে আমাদের রেকর্ড ক্লাস দেয়া আছে। তোমরা এখান থেকে সাজেশন 1 নাম্বার, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা এই সাজেশনটা এখন ফলো করবা। তো আমরা বিলাসীতে চলে আসতেছি। দেখো, বিলাসীতে সৃজনশীল প্রশ্ন তোমরা একদম হুবহু এগুলো পড়ার দরকার নাই। হ্যাঁ, তুমি জাস্ট এটা একবার রিডিং পড়ে আইডিয়া নিবা, আইডিয়ার উপর বেসিস করে পরীক্ষায় কিন্তু উত্তর করবা। ঠিক আছে? এখানে 1 নম্বর প্রশ্নটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট, এটা বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটা দেওয়া আছে। এরপরে দেখো 2025 সালের প্রশ্নটা দেওয়া আছে, এখান থেকে 2 নম্বর প্রশ্নটা। তোমরা এটা জাস্ট রিডিং পড়বা, একবার করে পড়লে অ্যান্সার করতে পারবা। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে 2024 সালের কোশ্চেন। এরপর 4 নাম্বার প্রশ্নটি হচ্ছে 2024 সালের, আর 5 নাম্বার প্রশ্নটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট আকারে দেওয়া আছে। সো এই 5টা সৃজনশীল প্রশ্ন তোমরা পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় লিখতে পারবা। আর যদি সময় থাকে তাহলে তুমি 6 নাম্বার প্রশ্নটা একবার রিডিং পড়ে নিবা। জ্ঞানমূলকের জন্য প্রশ্ন দেয়া আছে 10টা, অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে মাত্র 4টা। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবা। তো এই বিলাসীটা এখান থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে, আর পড়ার প্রয়োজন নাই। তো তারপরে চলে যাচ্ছি বিলাসীর পরে তোমাদের রয়েছে যৌবনের গান। এখান থেকে একটা প্রশ্ন আসবেই। সো আমরা এখান থেকে একটু ব্যাগে আসতেছি যৌবনের গানে। তো এখানে নোটে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এত সুন্দরভাবে তোমাদের জন্য দিয়েছি, জাস্ট তোমরা দেখে স্টাডি করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখো প্রশ্ন 1। দেখো, গানের পাখিকে তাড়া করে কে, এখানে সুন্দরভাবে দেয়া আছে, এটা বোর্ড বইয়ের। এরপরে প্রশ্ন নাম্বার 1 দেয়া আছে। তোমরা এখান থেকে এই প্রশ্নটা পড়বা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? 3 নাম্বার দেয়া আছে। 4 নাম্বারটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই 4টা প্রশ্ন এখান থেকে দেয়া আছে, এই চ্যাপ্টার থেকে তোমরা আয়ত্ত করবা। তারপরে জ্ঞানমূলক প্রশ্ন দেয়া আছে, এই চ্যাপ্টার থেকে 10টা আছে, এই 10টা পড়বা। আর অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে 3টা, এগুলো পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে যৌবনের গান থেকে তোমরা পড়বা। আর এরপর হচ্ছে তোমাদের রয়েছে কপিল দাস মুমুর শেষ কাজ। এখানে 4 নম্বর গদ্য, আমরা সেই 4 নম্বর গদ্যে যাচ্ছি। কপিল দাস মুমুর শেষ অংশটা। তো এখান থেকে কপিল দাস মুমুর শেষ কাজ, তো অনুশীলনীর প্রশ্নটা এটা দেয়া রয়েছে প্রথমটা। তো খুবই ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো। তো এরপরে 2 নম্বর প্রশ্নটি 2000 কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, সেখান থেকে আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে রাইফুন কলেজে এসেছিল, তাই সেখান থেকে আমরা রাইফুন কলেজের কোশ্চেনটা এখানে দিয়েছি। ঠিক আছে? এগুলো তোমরা আয়ত্ত করবা। এরপরে 4 নম্বর প্রশ্নটা, এরপরে 5 নাম্বার, এগুলো পড়লে এনাফ। এর বাইরে 5টার বেশি তোমাদের পড়ার প্রয়োজন নাই। জ্ঞানমূলক প্রশ্ন 9টা দেওয়া আছে, আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে এখান থেকে মাত্র 3টা। এগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পারবা। আমি অনেক
কম কোশ্চেন কিন্তু তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে যদি আমরা আসি যে রেইনকোট আছে, সিলেবাস থেকে একটু ব্যাগে আসবো, আর তোমরা শেয়ার উইথ মিতে আসলে আমাদের ক্লাসের লিঙ্কগুলো দেখতে পারবা। তো গদ্য অংশ থেকে আমাদের রেইনকোট রয়েছে 5 নম্বরে, সাজেশন 1। সাজেশন 2 তোমাদের না পড়লেও চলবে। তো আমরা রেইনকোটে চলে যাচ্ছি। আশরাফুল আলম আমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন, মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। মোবারক কিং ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে, আমি ক্লাস চলাকালে তোমাদের উত্তর দিয়ে দিব। তো রেইনকোট থেকে তোমাদের যে সাজেশনটা আমি দিয়েছি, শর্ট সাজেশনে রেইনকোট থেকে 1, 4, 5, 6, 7 এবং 8 5টা সিকি কোশ্চেন তোমাদের দেয়া হয়েছে। তো 5টার মধ্যে আমরা একটু আরেকবারও চোখ বুলিয়ে নিব এখানে কি কি রয়েছে, আমরা একটু যদি দেখার চেষ্টা করি রেইনকোটে। তো এটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের যে অনুশীলনীর সিকিউ কোশ্চেনটা রয়েছে, সৃজনশীল এই প্রশ্নটা, ঠিক আছে? তো এই প্রশ্নটা একটু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আর তোমাদের বোর্ড পরীক্ষার যে প্রশ্নটা 2025 সালে এসেছিল, রেইনকোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? এখানে হচ্ছে জাল গ্রন্থের অন্তর্ভুক্ত। তোমরা এখান থেকে জাস্ট, আমি পিডিএফটা যেটা পেইড সাজেশনে আছে, তোমরা 1-2 বার জাস্ট এই পুরো অংশটা একবার পড়বা, 2 নম্বর যে সিকিউটা রয়েছে, ঠিক আছে? পড়লে আশা করি তোমরা উত্তর করতে পারবে। এরপর 3 নম্বর, মুক্তিভোজ কথাটা এত ভারী যে এরকম অত্যাচারী সৈন্য দিয়ে ঘেরা অবরুদ্ধ ঢাকা শহরের বসে মুক্তিভোজ শব্দটা শুনলে কেমন যেন অবিশ্বাস্য মনে হয়। আবার এই অবিশ্বাসের ভিতর থেকে একটা আশা, একটা ভরসার ভাব ধীরে ধীরে মনের কোনো জেগে উঠতে থাকে। তো এখান থেকে রেইনকোট গল্পটির গল্পের লেখককে, এখান থেকে নুরুল হুদা গল্পের লেখক, সেখান থেকে তোমরা এগুলা হচ্ছে পড়ে নিবা, ঠিক আছে? পড়ে প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে, হয়ে যাবে। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটা 2024 সালের কোশ্চেন। তো তোমরাও এই প্রশ্নটা পড়ে নিবা, ঠিক আছে? আমি আর এখানে পড়ে তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না। এরপরে 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে 2023 সালের কোশ্চেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই প্রশ্ন করো, আমি উত্তর দিয়ে দিব, ঠিক আছে? আমি পড়ে আর সময় নষ্ট করব না। এরপরে 6 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে 2023 সালের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যেটা তোমাদের কিন্তু পড়া লাগবেই। তারপরে 7 নম্বর কোশ্চেনটা রয়েছে, একই টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু এবছর আসবে, ঠিক আছে? এখানে ক, খ, গ, ঘ উত্তর দেওয়া রয়েছে। 8 নম্বরটা তুলনামূলক কম ইম্পর্টেন্ট আমি রেখেছি, ঠিক আছে? এটাও 2022 সালের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এরপর নিশ্চিত নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এই অধ্যায় থেকে তোমাদের দেওয়া হচ্ছে মাত্র 10টা, এগুলো পড়লে হয়ে যাবে। আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে 1, 2, 3, 4 4টা অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হচ্ছে এখান থেকে। সো এগুলো পড়লে হয়ে যাবে। আর কুইজের জন্য তোমরা 4টা প্রশ্ন, ক্লাস টেস্টের জন্য এখানে 5টা দেওয়া আছে, এক কথায় উত্তর কিছু কোশ্চেন দেওয়া আছে। এগুলো তোমরা মেকআপ করলে ইনশাআল্লাহ যেভাবে কোশ্চেন হোক না কেন তোমরা রেইনকোট থেকে উত্তর করতে পারবে। তো এরপরে আছে নেকলেস। নেকলেস থেকেও একটা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা নেকলেসে চলে যাচ্ছি, একটু ব্যাক। এখান থেকে যে নেকলেস 6 দেয়া আছে, শর্ট সাজেশনে আমরা চলে যাচ্ছি। তো নেকলেসটা দেখে নিচ্ছি আমরা, নেকলেসে কি কি রয়েছে। নেকলেস অনুশীলনীর প্রশ্ন উত্তর দেয়া রয়েছে, দেখো এখান থেকে 1 নাম্বার, এটা বিগত সালের প্রশ্ন। স্যার ব্যাকরণ থেকে বুঝান। ওকে, ব্যাকরণ থেকে আমরা প্রত্যেকটাই দেখাবো। নেকলেস থেকে আমাদের যে এটা বোর্ড বইয়ের সিকি কোশ্চেনটা দেওয়া রয়েছে। এরপর পরীক্ষায় কমন পাওয়ার জন্য, এটা যেহেতু নতুন একটা দেওয়া রয়েছে তাই বিগত সালে কিন্তু আসে নাই, ঠিক আছে? নতুন একটি, তাই এখান থেকে তোমরা 2, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটা রয়েছে। এই 4টা প্রশ্ন তুমি যদি একটু বারবার করে প্র্যাকটিস করো, আশা করা যায় তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে? এরপর আমাদের জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে 9টা, আর অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে 3টা। তো এগুলো পড়লে আশা করা যাচ্ছে তোমরা উত্তর করতে পারবে। এটা হচ্ছে তোমাদের যে রয়েছে অধ্যায়, যে 6টা চ্যাপ্টার রয়েছে, গদ্য 1, 2, 3, 4, 5, 6, আমি 6টা অংশই তোমাদেরকে দেখে দিলাম। আশা করছি এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে? এরপরে খ বিভাগে তোমাদের প্রশ্ন থাকবে 5টা, উত্তর করতে হবে যে কোনো 3টা, মার্ক হচ্ছে 15।
ঠিক আছে? আমি একটু আগেরগুলা রিমুভ করে নিচ্ছি। আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেখে নেই, তাহলে নমুনা প্রশ্ন কোথায় থেকে প্রশ্ন হবে একটু যদি আমরা দেখার চেষ্টা করি। সেটা হলো প্রশ্ন নাম্বার আমি একটু উল্লেখ করে বলি। যেহেতু আগে প্রথম ৫ পর্যন্ত গিয়েছে ৬ থেকে ১০ পর্যন্ত। ঠিক আছে? এই ৫ টা প্রশ্ন থাকবে কবিতা থেকে। কবিতা রয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে ৬ টা কবিতা রয়েছে। ১ ঋতুবর্ণন রয়েছে, ২ সোনার তরী রয়েছে, ৩ রয়েছে তাহারই মনে পড়ে, ৪ হচ্ছে পদ্মা, ৫ হচ্ছে ১৮ বছর বয়স, ৬ হচ্ছে আমি কিংবদন্তীর কথা বলছি। তো এই ৬ টা আমরা কবিতা এখন এক, এক করে দেখব। তো আমি একটু ব্যাগে আসতেছি এখান থেকে ব্যাগ। এখান থেকে এই যে কবিতা, ঋতুবর্ণন। তোমরা আমাদের সাজেশনগুলো পড়ার জন্য তোমরা এখান থেকে জাস্ট ২-৩ বার রিডিং পড়ে নিবা, হ্যাঁ? রিডিং পড়লে এগুলো থেকে তুমি কিন্তু অনায়াসে উত্তর করতে পারবে। খুবই সহজভাবে সবকিছু সাজিয়ে আমি দিয়েছি। অধ্যায় ১ এর এটা হচ্ছে অনুশীলনীর সিকিউ কোশ্চেনটা। এরপরে ২ নাম্বার, এটা যেহেতু ঋতু বর্ণনটা একদম নতুন, তাই আগে বিগত সালে কোনো কোশ্চেন আসেনি। যার কারণে কিন্তু দেয়া সম্ভব হয়নি। তোমরা এখান থেকে আ ক, খ বেশি জোর দিবা আর গ, ঘ প্রায় সেম প্রত্যেকটার উত্তরে হয়। এগুলো দেওয়া হয়েছে। আর পড়লেই হয়ে যাবে। আর শিমু প্রশ্ন করেছেন, "স্যার যেগুলো স্টার দেয়া ওগুলো বেশি গুরুত্বপূর্ণ।" হ্যাঁ, এগুলো আমি স্টার দিয়েছি। এই প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো একটু গুরুত্ব দিয়ে পড়লেই ইনশাআল্লাহ পরীক্ষার জন্য তোমরা কমন পেয়ে যাবা। ঠিক আছে? আশা করা যাচ্ছে। তো এখান থেকে তোমরা হচ্ছে স্টার দেয়া এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ২ নাম্বারটা আ মোস্ট ইম্পোর্টেন্ট রয়েছে। এরপরে ৩ নাম্বার প্রশ্ন রয়েছে তুলনামূলক কম ইম্পোর্টেন্ট। এটা আশার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপরে ৪ নাম্বার প্রশ্নটা একটু তুলনামূলক মানে এইটা চ্যাপ্টার থেকে গত বছর যেহেতু মানে নতুন দেওয়া হয়েছে তাই প্রশ্ন আসার একটু সম্ভাবনা কম, তবে আসার সম্ভাবনা রয়েছে। এখান থেকে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আমি দিয়েছি ৮ টা আর অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হয়েছে ৩ টা। সরি, এখানে দেওয়া হচ্ছে ১০ টা প্রশ্ন দেয়া রয়েছে জ্ঞানমূলক। আর কুইজ টেস্ট এবং ক্লাস টেস্টের জন্য কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। এগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি উত্তর করতে পারবে। ঠিক আছে? আর একটু বলে রাখি এখান থেকে তোমাদের ৬ টার মধ্যে ৫ টা থাকবে। মানে যেকোনো একটা বাদ যাবে। তো সেটা আসলে কোনটা বাদ যাবে নিশ্চিত করে বলা মুশকিল। এ কারণেই এই ৬ টার মধ্যে তোমাদের টার্গেট থাকবে যেকোনো ৪ টা। যদি তোমরা বেশি পড়তে না চাও তাহলে ৪ টা এখান থেকে পড়বা। ৪ টা পড়লেই ৪ টার মধ্যে একটা বাদ যাবে মানে ৩ টা কমন পড়বে। তখন তুমি সেই ৩ টার উত্তর করতে পারবা। এখন আসো কবিতা সোনার তরী। তো সোনার তরী আসলে কখনোই মিস করার সম্ভাবনা নাই। তাই সোনার তরী থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো এমন থেকে কবিতাতে যাচ্ছি সোনার তরী। আমরা পিডিএফ টপিক নোট ১, নোট ২ না পড়লেও তোমাদের চলবে, সাজেশনের যে নোট রয়েছে। তো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো এখানে ১ম এ একটা অনুশীলনীর আমি অনুশীলনীর প্রশ্নগুলোকে তুলনামূলক কম ইম্পোর্টেন্ট রেখেছি। যার কারণে একটা স্টার দেয়া রয়েছে। এরপরে বোর্ড পরীক্ষার প্রশ্ন ২০২৫ এ এসেছিল। তবে ২০০০ প্রশ্নগুলো সরাসরি যে আসবে বলা মুশকিল। তবে তোমরা এই প্রশ্নগুলো একটু গুরুত্বের সহিত এনালাইসিস করে পড়াশোনা করবা। ঠিক আছে? এটা হচ্ছে ২ নাম্বার তুলনামূলক কম ইম্পোর্টেন্ট রয়েছে। এরপরে ৩ নাম্বার আমরা যদি প্রশ্নে আসি, এটা মোটামুটি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ রয়েছে। তবে তোমরা একটু ভালোভাবে পড়বা। পড়লে হয়ে যাবে। এবার ৪ নাম্বারটা ২০২৫-২৪ সালের কোশ্চেন। তাই খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, ৪ নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো সোনার তরী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে? সোনার তরী কাব্যগ্রন্থটি নেয়া হয়েছে সোনার তরী কাব্যগ্রন্থ থেকেই নেয়া হয়েছে। ঠিক আছে? তো এরপরে ৫ নম্বরটা ২০২৩ সালের কোশ্চেন, মোস্ট ইম্পোর্টেন্ট একটি কোশ্চেন। এগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবে। তারপরে ৬ নাম্বার ২০২২ সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো, আর আমি এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি টোটালি ৯ টা, অনুধাবনমূলক প্রশ্ন দেয়া আছে ৩ টা, এগুলো পড়লে হয়ে যাবে। আর কুইজ টেস্টের জন্য প্রশ্ন দেয়া আছে ৪ টা, ক্লাস টেস্টের জন্য দেয়া আছে ৫ টা। আর এগুলো পড়লেই আশা করা যাচ্ছে তোমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সোনার তরী থেকে। এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি দিয়েছি, আ
সেখান থেকে হচ্ছে ১, ৪, ৫, ৬ এই ৪টা প্রশ্ন পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এরপরে তাহারই মনে পড়ে, তো এখান থেকে ১ থেকে ২টা প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। তো আমরা সোনার তরীতে চলে যাচ্ছি। তাহারই মনে পড়ে, আমরা নোটটা দেখে নিচ্ছি দেখো। তাহারই মনে পড়ে নোট। ওকে। কারো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ? তো ১ম যে প্রশ্নটা এটা হচ্ছে অনুশীলনীর একটা কোয়েশ্চেন, তাহারই মনে পড়ে। তো এখান থেকে তোমরা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে ক, খ, গ, ঘ। এটা পড়ে নিবা। এরপরে ২ নাম্বার এটা হচ্ছে ২০২৫ সালের কোয়েশ্চেন, বিগত সালের কোয়েশ্চেন থেকে এসেছিল। সো তোমরা এই প্রশ্নটা খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। এরপরে ৩ নাম্বারটা গুরুত্বপূর্ণ রয়েছে, আমি স্টার দিয়ে দিয়েছি। তো এখান থেকে ৩ নাম্বার যে রয়েছে প্রশ্নটি, এটা খুবই গুরুত্ব সহকারে তোমরা পাঠদান করবা। তারপরে হচ্ছে ৪ নাম্বারটা ২৩ সালের কোয়েশ্চেন, আরও গুরুত্বপূর্ণ। কুহেলি অর্থ কী? আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কুহেলি অর্থ হচ্ছে কুয়াশা। এরপর রয়েছে দেখো ৫ নাম্বার ২০২৩ সাল থেকে এসেছিল। তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 2 স্টার দিয়ে দিয়েছি। এবং ৫ নাম্বার প্রশ্নটার পরিবর্তে ৬ নাম্বারটা আরও বেশি গুরুত্বপূর্ণ, ২০২২ সালে কোশ্চেনটি এসেছিল। সো খুবই গুরুত্ব সহকারে তোমরা এই প্রশ্নটা সলভ করবে। তো এরপরে ৭ নাম্বারটা ২০২২ সালে এসেছিল। অতীত দিনের স্মৃতি কেউ ভোলে না, কেউ ভুলে। কেউ দুঃখ লয়ে কাঁদে, কেউ ভুলিতে গায় গীতি। সো এই ২২ সালের প্রশ্ন রয়েছে, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে আশা করা যাচ্ছে। এরপর নিশ্চিত কমনের জন্য জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে ৮টা দেওয়া রয়েছে, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ৩টা। মানে আমি কিন্তু অনেক কম করে প্রশ্ন সাজেশনে কিন্তু অ্যাড করে দিয়েছি, যেগুলো তোমরা যদি আয়ত্ত করো আশা করা যাচ্ছে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে? এটা হচ্ছে তারই মনে পড়ে থেকে আমাদের নোটটা দেওয়া হলো। এরপরের নোটে আমরা যদি আসি ৩ নাম্বারের পরে ৪ নাম্বার রয়েছে পদ্মা। তো আমি পদ্মার নোটটা অন করে নিচ্ছি। আর পদ্মা থেকে তোমাদের যে সাজেশন পড়তে হবে ১, ৩, ৪, ৫, ৬ এই ৫টা সিকিউ পড়লে আশা করা যাচ্ছে কমন পড়বে ইনশাআল্লাহ। সো আমরা পদ্মাতে চলে যাচ্ছি। পদ্মার প্রথম অনুশীলনীর ১ নাম্বার প্রশ্ন। তোমরা জাস্ট একবার রিডিং পড়লে আশা করা যায় যে উত্তর করতে পারবে। তারপরে ২ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে ২০২৫ সালের কোয়েশ্চেন, তুলনামূলক কমেন্ট পড়েন, আমি 2 স্টার দিয়ে দিয়েছি। এরপর ৩ নাম্বার প্রশ্নটা ২০২৪, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তাই বেশি গুরুত্ব দিয়ে তোমাদের পাঠদান করতে হবে ২০২৪ সালের কোয়েশ্চেনটা। তো এরপরে এগুলো পড়ে নিবা। দেখো আমি স্টার দিয়ে প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি ক, খ, গ, ঘ। ৪ নাম্বারটা ২০২৩ সালের কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। দেন এরপর ৫ নাম্বারটা পরীক্ষায় কমন পাওয়ার জন্য দেওয়া হয়েছে, এটা কোনো সালে আসেনি, তবে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা পাঠদান করবা। তারপরে ৬ নাম্বারটা তিতাস আল মাহমুদে এসেছিল। ঠিক আছে? এরপরে আমি এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি টোটাল ৮টা, অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছি মাত্র ৩টা। এগুলো পড়লে আশা করি যে হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পদ্মার পরে রয়েছে ১৮ বছর বয়স। এখান থেকে 100% পরীক্ষায় কোশ্চেন কিন্তু আসবে। ১৮ বছর বয়স থেকে নিশ্চিত কমন আসবে। ঠিক আছে? তো আমাদের কমেন্ট করেছেন, শিমু বলেছেন আ এগুলো কি এ প্লাসের সাজেশন? হ্যাঁ, এগুলো পড়লে ইনশাল্লাহ তোমার পরীক্ষায় এ প্লাস কমন পেয়ে যাবা। ঠিক আছে? তো আমরা ১৮ বছর বয়সের নোটটা ওপেন করে নিচ্ছি। সুকান্ত ভট্টাচার্যের লেখা। তো এটা হচ্ছে ১ম প্রশ্নটা অনুশীলনীর সৃজনশীল কোশ্চেন। তো এটা পড়লেও আশা করা যায় তোমাদের কমন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপরে কোশ্চেনটা হচ্ছে ২০২৪ সাল থেকে দেয়া হয়েছে। ২৪ সালের প্রশ্ন, ১৮ বছর বয়স কোন ছন্দে রচিত? খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা ১৮ এবং ১৯ সালে এসেছিল। তো তোমরা একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো যদি সলভ করো, আমি আশা করব এই ১৮ বছর বয়স থেকে যেকোনো কোশ্চেন আসলে তোমরা উত্তর করতে পারবে। ঠিক আছে? এরপরের যে কোশ্চেনটা রয়েছে ২৩ সাল থেকে দেয়া হয়েছে। ঘুম নেই কোন জাতীয় রচনা? এটা হচ্ছে
ঘুম নেই সুকান্ত ভট্টাচার্যের বিরচিত একটি কাব্যগ্রন্থ। ঠিক আছে? আমি প্রত্যেকটা সুন্দরভাবে ব্যাখ্যা করে দেয়া হয়েছে তোমাদের জন্য। ২০১৯ সাল থেকে এই ৪ নাম্বার প্রশ্নটা খুব ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে। তারপরে ৫ নাম্বার প্রশ্নটি ১৮ সাল থেকে এসেছিল। ৬ নম্বরটা ১৭ সাল থেকে এসেছিল। এগুলো তোমরা পড়লে ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করা যাচ্ছে। ঠিক আছে? এগুলো আয়ত্ত করো ইনশাআল্লাহ। যেমনি প্রশ্ন আসুক উত্তর করতে পারবে। তো এরপরে আমরা দ্বিতীয় নোটটা আমি কিংবদন্তির কথা বলছি। এখান থেকে আমরা নোট ১ এ চলে যাচ্ছি। কিংবদন্তির থেকে আমি ২, ৩, ৪, ৫, ৬ এটা যেহেতু মুক্তিযুদ্ধ বিষয়ক আ কবিতা, তাই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এবার কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি কিংবদন্তির কথা বলছি। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। প্রথমটাই হচ্ছে ২০২৫ সালে এসেছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পড়বা। এরপরে ২ নাম্বারটা ২০২৪ সালে এসেছিল। তো এই ২৪ সালের ২৫ সালের কোশ্চেনগুলো তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, এ কারণে কিন্তু আসতে পারে। তবে ২০২৪ এরগুলো মোস্ট ইম্পোর্টেন্ট। আচ্ছা, তোমাদের যারা আমাদের লাইভ সেশনটি দেখতে পাচ্ছ বা ভিডিওটা দেখছো, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তোমরা কমেন্ট বক্সে রয়েছে প্রশ্ন করবা। আমি সরাসরি রিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে? আর যারা পরবর্তী রেকর্ড ক্লাস দেখবা, অবশ্যই তুমি কোন জায়গা থেকে দেখছো তোমার কলেজের নাম কমেন্ট করবা। এরপরে আমরা যদি আসি ৩ নাম্বার কোশ্চেনে, ৩ নাম্বারটা ২০২৪ সাল থেকে এসেছিল। ৪ নাম্বার প্রশ্নটা ২০২৩ সালের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 3 স্টার দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে? তারপরে ৫ নাম্বারটা 3 স্টার দেয়া রয়েছে। ২০২৩ সালের কোশ্চেন, ২০২২ সালের কোশ্চেন। ৭ নাম্বার এটা ২০২২ সাল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এগুলো সলভ করলে হয়ে যাবে। এখান থেকে নিশ্চিত কমনের জন্য জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া হয়েছে ১১টা, অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে ২টা, মাত্র ২টা। ক্লাস টেস্টের জন্য ৫টা দেওয়া হয়েছে। এগুলো পড়লে আশা করি তোমাদের যেভাবে প্রশ্ন আসুক তুমি উত্তর করতে পারবা। আমি কিংবদন্তির কথা বলছি। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট ৬টা তো হয়ে গেল আমাদের বাংলাতে। তো যে কবিতার ছিল ৫টা প্রশ্ন থাকবে, ৩টা উত্তর করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬টা সিকিউ এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আমি আলাদাভাবে তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। আশা করছি তোমরা এখান থেকে পরীক্ষায় উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে তোমাদের সিলেবাসে আমাদের যে পার্টটা রয়েছে, উপন্যাস রয়েছে লাল সালু। লাল সালু সৈয়দ অলিউল্লাহর লেখা। তো এখানে তোমাদের বলা রয়েছে থাকবে কয়টা কোশ্চেন থাকবে? স্পষ্টভাবে লেখা রয়েছে উপন্যাস থাকবে ২টা, লিখতে হবে ১টা, মার্ক হচ্ছে ৫ মার্ক। তো আমরা চলে যাচ্ছি উপন্যাস পার্টটাতে। এখানে ব্যাগ আসলে দেখো উপন্যাস বলা আছে। এখানে আসলে উপন্যাসের দেখো সাজেশন নোট ১। তোমরা বিশেষ করে নোট ১টা যদি আয়ত্ত করো, নোট ২টা না পড়লেও চলবে। ঠিক আছে? সৈয়দ অলিউল্লাহর জন্য প্রথমটা হচ্ছে বোর্ড বইয়ের সিকিউ কোশ্চেনের উত্তর দেওয়া রয়েছে। ২ নাম্বারটা ২০২৫ সালের কোশ্চেন, মজিদের প্রথম স্ত্রীর নাম কি? মজিদের প্রথম স্ত্রীর নাম হচ্ছে রহিমা। আচ্ছা, এখান থেকে এগুলো পড়লে আশা করছি তোমরা কিন্তু উত্তর করতে পারবে। ঠিক আছে? বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা একটু খুব ভালোভাবে আয়ত্ত করবা। ঠিক আছে? তো আশা করছি এই প্রশ্নগুলোর সিকিউ কোশ্চেনগুলো রয়েছে। একটু পিডিএফটা অগোছালো মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, একটু সমস্যা মনে হচ্ছে। আমি পিডিএফটা পরবর্তীতে ঠিক করে দিব। কারণ পেজ নাম্বার একটু ওলটপালট হয়েছে। লাস্ট পৃষ্ঠাটা একটু মাঝখানে চলে আসছে। আমি নেক্সটে এটা ঠিক করে দিব। কোনো টেনশন নাই। ঠিক আছে? এখানে সবকিছু দেয়া রয়েছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদাভাবে উত্তরপত্র সাজানো গোছানো। আমি আপডেট করে দেব লাইভটা শেষে। তোমরা সেখান থেকে এই যে সিকিউ কোশ্চেনগুলো রয়েছে তোমরা পড়বা। আচ্ছা, এখান থেকে আমাদের যে প্রশ্নগুলোর জন্য আমি বলেছি লাল সালু থেকে ১, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ এখান থেকে স্টার দেওয়া রয়েছে ৪, ৫, ৬, ৭, ৮ এই ৫টা সিকিউ পড়লে আশা করছি তোমাদের পরীক্ষায় তোমরা ফুল কমন পাবা। এরপরে ঘ বিভাগ নির্মিতি অংশ যেটা রয়েছে, পরীক্ষায় ৭টি প্রশ্ন থাকবে, যে কোনো ৫টা উত্তর করতে হবে। মার্ক হচ্ছে ১৫। প্রতিটা প্রশ্নের মান হচ্ছে ৩ মার্ক করে। এখানে
তার মধ্যে ১ম এ থাকবে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা শব্দ গঠন, বাক্য তথ্য, পারিভাষিক শব্দ। ঠিক আছে? এই শব্দ অংশগুলো। তো এখানে বাংলা উচ্চারণ নিয়ম ১ আসবে আমি দিয়েছি ২, ৩, ৪, ৫। তো আমরা দেখে নিচ্ছি। আমরা চলে যাচ্ছি এখান থেকে যে ব্যাকরণ অংশ দেখো। বাংলা উচ্চারণের নিয়ম। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম। ১ম যে ১ নম্বর প্রশ্ন রয়েছে, উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা বানান আ আ উদ আ উদাহরণসহ বাংলা উচ্চারণের ৪ টা নিয়ম লেখো বা ৫ টা নিয়ম লেখো। তোমাদের পরীক্ষায় এটা আসবে। আমি লিখে বলতেছি আসবে। তাই খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা সলভ করবা। ঠিক আছে? এই যে দেখো উচ্চারণের রীতি কাকে বলে এখানে দেওয়া রয়েছে। উচ্চারণ রীতি এবং উচ্চারণের ৪ টা এখানে নিয়ম দেয়া রয়েছে। ঠিক আছে? সো মেক্সিমাম সময় পরীক্ষায় ৪ টা থাকে। তো এগুলো তোমরা পড়লে আশা করছি হয়ে যাবে। তারপরে ২ নাম্বার উচ্চারণ রীতি কাকে বলে? শব্দের বিশুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা আলোচনা করো। ২০১৭ সালে এসেছিল এটা। উচ্চারণের স্থান অনুসারে ধ্বনির শ্রেণী বিভাগ আলোচনা করো। এটা ১৯ সালে এসেছিল। তারপরে ৪ নম্বরটা ধ্বনি উচ্চারণের যেকোনো ৫ টি নিয়ম উদাহরণসহ লেখো। ১৮ সালে এসেছিল এবং নিম্নলিখিত শব্দের প্রমিত উচ্চারণগুলো লেখো। এই ৫ নাম্বার এই উচ্চারণগুলোই পরীক্ষায় প্রবল সম্ভাবনা আছে। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্টগুলো সুন্দরভাবে দিয়েছি। খুব বেশি দেয়া হয়নি। তুলনামূলক ইম্পর্টেন্টগুলো দেয়া আছে। এগুলো তোমরা আয়ত্ত করবা। আশা করছি ফুল কমন পাবা উচ্চারণ থেকে। আচ্ছা উচ্চারণ গেল। তারপরে আমাদের বাংলা শব্দ গঠন। আচ্ছা, বাংলা শব্দ গঠন থেকে আমাদের যা পড়তে হবে আ উপসর্গ, প্রত্যয় এবং সমাস। আমাদের সিলেবাসে কি রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে দেখো বাংলা শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। তো এইটা রয়েছে। আমরা দেখে নিচ্ছি কি, কি দেয়া রয়েছে। তো ১ম টা হচ্ছে উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি, কি? এটা 3 স্টার পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। খুবই গুরুত্ব সহকারে তোমরা সলভ করবা। এরপর ২ নাম্বার উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। ২০২৪ সালে এসেছিল এই প্রশ্নটি। ৩ নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নটা এবার তোমাদের আসতে পারে পরীক্ষায়। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্বৈন্যতা আছে। ব্যাখ্যা করো। আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর ৪ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রকৃতি প্রত্যয়ের মধ্যে ৩ টা পার্থক্য দেখাও। ২০২২ সাল থেকে এই প্রশ্নটা এসেছিল। এরপর ২০০৫ নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রকৃতি প্রত্যয় কাকে বলে? প্রত্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। ২০২৩ সালের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, এরপরে লাস্ট যেটা প্রশ্ন দেয়া হয়েছে নিম্নলিখিত শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। সো এগুলাই আসলে মেক্সিমাম সময়ই আসে। আমি প্রত্যেকটা এখানে সাল উল্লেখ করে দেয়া হয়েছে। তোমরা এই সালগুলোর প্রশ্নগুলো যদি আয়ত্ত করো ইনশাল্লাহ কমন চলে আসবে। এরপরে সমাস কাকে বলে? বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো। ২০১৬, ২৩, ২৫ সালে এসেছিল এই ৭ নাম্বার প্রশ্নটি। ৮ নাম্বার সমাস কাকে বলে? সমাস কত প্রকার ও কি, কি? এটা ৮ নম্বরে দেয়া রয়েছে। ৯ নম্বরে তোমাদেরকে দেয়া হয়েছে সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখো। ২০২৪ সালে এসেছিল। ১০ নম্বর নিম্নলিখিত শব্দের ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। সো এই প্রশ্নগুলো ১০টা যে রয়েছে আমি বিগত সালের সবগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে দিয়েছি। এগুলো পড়লে এখান থেকে কমন চলে আসবে। আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখান থেকে আমরা বাংলায় ১ নমুনা প্রশ্নের জন্য সাজেশন বিগত বোর্ড প্রশ্নের উত্তর আমরা ২৫ সালের প্রশ্নটাই দেখতেছি। যেটা ২৫ সালের পরীক্ষায় এসেছিল। এই যে দেখো। এখানে কি, কি প্রশ্ন এসেছিল? কিভাবে সেট হয়েছিল? এই যে দেখো। এখানে ব্যাকরণ অংশ থেকে এই যে দেখো ৫ টা প্রশ্নের জন্য উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থদ্বৈন্যতা নেই। সমাসের প্রয়োজনীয়তা লেখো। ব্যাস বাক্য সহ সমাস। এই যে ব্যাস বাক্য সহ সমাস যেটা আছে এটাই এরকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছিল। ওকে, এরপরে সিলেবাসে তোমাদের আছে আমরা যদি পরের অংশতে যাই। ব্যাকরণ অংশে বাংলা বাক্য তথ্যে আমরা চলে যাচ্ছি সাজেশন ১-এ।
তো বাক্য দক্ষতা থেকে আমাদের কি, কি পড়তে হবে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ দেয়া রয়েছে তোমাদের। আ বাক্য কাকে বলে? বাক্যের অংশ কয়টি ও কি, কি? ২০২৩ সালে এসেছিল। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা আমাদের লাইভ শেষে যারা কোনো কিছু জানা থাকলে অবশ্যই লাইভে প্রশ্ন করতে পারো। আর লাইভ শেষে আমাদের ভিডিওটা রেকর্ড হিসাবে আমাদের YouTube এ আপলোড হবে। তো তোমরা সেখান থেকেও দেখতে পারো। আর প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবা, আমি উত্তর দিয়ে দিব। ২ নাম্বার, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের সত্য বা গুণগুলো কি, কি? আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ৩ নাম্বার, অর্থানুসারে বাক্যের শ্রেণীবিভাগ লেখো। ২০২৫ সালে এবং ১৫ সালে এসেছিল। এরপরে ৪ নাম্বার প্রশ্নটি, বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি, কি? উদাহরণসহ লেখো। এই প্রশ্নটা এবার লেখে নাও, তোমাদের পরীক্ষায় আসছে। বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি, কি? উদাহরণসহ আলোচনা করো। এই ৪ নাম্বার প্রশ্নটা পরীক্ষায় আসবে নিশ্চিত। সো নিশ্চিত মনে করে তোমরা পড়ো, ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পেয়ে যাবা। ৫ নাম্বার, সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য। ২০২২ সালে এসেছিল। আর বাক্যের নির্দেশানুসারে রূপান্তর করো। এগুলো পড়লে হবে। তো আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেখি যে কী ছিল বাক্য থেকে। দেখো, একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে? কী, কী? অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ দেখাও। সো আমরা এগুলো কিন্তু অলরেডি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি। আচ্ছা, এরপরে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ থেকে তোমাদের কী টাইপের প্রশ্ন আসে দেখো। গত বছর যেটা এসেছিল এরকম পারিভাষিক শব্দ লেখো। এখানে এরকম কিছু পারিভাষিক শব্দ ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টা দেয়া ছিল। যেকোনো ৩টা লিখতে বলা ছিল। মানে এখানে যে মার্ক থাকবে, যে ৩ মার্ক, এর জন্য ৩টা লিখলে ৩ মার্ক তোমরা পেয়ে যাবে। সো এখান থেকে আমরা কিছু পারিভাষিক শব্দগুলো তোমাদের দিয়েছি দেখো, গুরুত্বপূর্ণগুলো। গুরুত্বপূর্ণ ছাড়া আমরা একটাও কিন্তু দেইনি। ঠিক আছে? এই পারিভাষিক শব্দগুলো দেখো ২৩, ২৪, ২৫ এই এজেন্ডা এসেছিল, আলোচ্যসূচি। ঠিক আছে? এই ইংরেজি পারিভাষিক শব্দ, এগুলো তোমরা জাস্ট আয়ত্ত করবা। আশা করা যাচ্ছে খুব বেশি দেওয়া হয়নি, অল্প কয়েকটা দেয়া রয়েছে। এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা। তো এই হচ্ছে এখান থেকে পারিভাষিক শব্দগুলো আমাদের যে সাজেশনটা ছিল। তো এখানে পারিভাষিক শব্দের বোর্ডে আসা সবগুলো প্রশ্ন উল্লেখ করে দিয়েছি। এগুলো পড়লে হয়ে যাবে। তো এরপর আসো হচ্ছে পত্র ও আবেদনপত্র। আমরা যদি পত্র আবেদনপত্রতে যাই, আমরা একটু ব্যাগে আসতেছি। পত্র ও আবেদনপত্র। শর্ট সাজেশনে আমরা চলে যাচ্ছি। শর্ট সাজেশনটা প্রথমটা পত্র ও আবেদনপত্রের। তো তোমাদের ২ টা কিন্তু থাকবে, একটা পত্র থাকবে, একটা আবেদনপত্র থাকবে। যেকোনো একটা লিখতে হবে। সো আমি পত্রের জন্য ইম্পর্টেন্টগুলো তোমাদের বলতেছি। কী, কী দেওয়া হয়েছে সাজেশনে দেখো নাম্বারগুলো। যে আবেদনপত্র তোমাদের শুধু পত্র দেওয়া হচ্ছে ১, ৩, ৫ পত্র থেকে এই ৩টা পত্র বললেই হবে। আমি সেই ৩টাও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। ১, ৩, ৫ দেওয়া ছিল এখানে বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। ২০২৫ সালে এসেছিল। আবার কারিগরি কোর্সে অধ্যয়নরত তোমার কাছে কেমন লাগছে তা জানিয়ে বন্ধুর কাছে একটা পত্র লেখো। ২০২৫ সালে এসেছিল। সো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ৩ নাম্বারটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে বন্ধুকে একটা পত্র লেখো। ঠিক আছে? এগুলো পড়লে ইনশাআল্লাহ কমন পাবে। এরপরে ৪ নম্বরটা সম্প্রীতিপর কোনো বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। এগুলো জাস্ট তুমি কাঠামোটা ঠিক রেখে নিজের মতো করে উত্তর করবা, তাহলে হয়ে যাবে। এবার ৫ নাম্বারটা তোমার এলাকার বিজয় দিবস উদযাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটা পত্র লেখো। তো এক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাবে। এগুলো হচ্ছে পত্র থেকে, এবং পত্রের শেষে কিন্তু তোমাদেরকে স্টাম্পড লিখতে হবে। তো এই স্টাম্প লেখার জন্য কিন্তু তোমরা ১ মার্ক পাবা। তো অবশ্যই খেয়াল রাখবা, এই স্টাম্পটা অবশ্যই লিখতে হবে। ওকে, আমরা তাহলে পত্রটা শেষ। আমরা এখন যাচ্ছি আবেদনপত্র। আবেদনপত্র কি, কি পড়তে হবে? তো এখানে সাজেশনে আবেদনপত্র দেয়া আছে ১, ৩, ৪, ৫, ৬। তো আমরা আবেদনপত্রটাও নিয়ে নিচ্ছি। এই দেখো আবেদনপত্র থেকে। বিনা বেতনে অধ্যয়নের জন্য তোমার প্রতিষ্ঠান প্রধানের নিকট একটি আবেদনপত্র লেখো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পাবা। ২ নাম্বার, সহকারী শিক্ষকের শূন্য পদে চাকরির জন্য একটা আবেদনপত্র লেখো। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ৩ নাম্বারটা, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে কলেজের অধ্যক্ষের কাছে একটা আবেদনপত্র লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ৪ নাম্বার, একটি শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা পদের জন্য আ
এটা কিন্তু মনে রাখতে হবে এটা চাকরির জন্য কিন্তু আবেদনপত্র। ঠিক আছে? চাকরির জন্য আবেদন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের এটা আসার। হ্যাঁ? তোমার যোগ্যতার বিবরণ দিয়ে একটা আবেদনপত্র রচনা করো। আসার প্রবল সম্ভাবনা আছে। এবার ৫ নাম্বারটা হচ্ছে ক্রাফট আ ইন্সট্রাক্টর পদের জন্য অধ্যক্ষ বরাবর একটা আবেদনপত্র লেখো। এইটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ৬ নাম্বার তোমার এলাকার বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটা আবেদনপত্র লেখো। এখন যেহেতু বিদ্যুতের সমস্যা, তোমরা এই বিদ্যুতের সমস্যা নিয়েও পড়তে পারো। আসার সম্ভাবনা রয়েছে। সংবাদপত্র প্রকাশের জন্য একটাই পড়তে হবে বন্যার্তদের জন্য সাহায্যের জন্য আ আবেদন জানিয়ে সংবাদপত্রে প্রকাশের নিমিত্তে একটা আবেদনপত্র লেখো। এটা বললেই হবে। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ এই সংবাদপত্রের জন্য। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের এটা তো অলরেডি দেয়া হয়েছে। পেজটা আবারও এগেইন চলে আসছে। যানজট নিরসনের কর্তৃপক্ষ আকর্ষণ করে পত্রিকা প্রকাশের জন্য একটা পত্রিকা লেখো। এইটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। সড়কের জন্য দেয়া রয়েছে ২০১২ সালে। এগুলো পড়লে হবে। ব্যবসায়িক পত্র আমাদের কি ব্যবসায়িক পত্র পড়তে হবে? আমি ব্যবসায়িক পত্রটা তোমাদের দেয়া হয়নি। তারপরেও একবার দেখে নিচ্ছি যদি ব্যবসায়িক সংক্রান্ত পত্র দেয়, হারানো মালের ক্ষতিপূরণ দাবি করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে একটা আবেদন। এখানে রেলওয়ে বা অন্য যেকোনো কিছু থাকতে পারে। তো সেটা দিয়ে তোমাদের পরীক্ষায় কিন্তু উত্তর করতে হবে। তো আশা করছি বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের সিলেবাসের যে অংশটা ছিল। তো আবেদনপত্র গেল। এরপরে সারাংশ ও ভাব সম্প্রসারণ রয়েছে। ২ টা থাকবে, ১ টা লিখতে হবে। মার্ক হচ্ছে ৫। আমরা যদি নমুনা প্রশ্ন দেখার চেষ্টা করি। এই যে পত্র তো ২ টার থাকবে, একটা আবেদনপত্র, একটা সংবাদপত্র প্রকাশের জন্য। তুমি চেষ্টা করবে আবেদনপত্র দেওয়ার জন্য। আবেদনপত্র তুলনামূলক ছোট লিখতে হয়। আর সংবাদপত্র প্রকাশের জন্য একটা বড় লিখতে হয়। ঠিক আছে? তুমি চেষ্টা করবে এই আবেদনপত্রগুলো বা আবেদনপত্র লেখার জন্য। ঠিক আছে? এবার ১৫ নাম্বার কোয়েশ্চেন লাস্ট থাকবে। একটা সারাংশ থাকবে, একটা সারমর্ম থাকবে। এখানে ভাব সম্প্রসারণ থাকতে পারে ২ টায় অথবা বা সারমর্ম থাকতে পারে। তো আমরা দেখে নিচ্ছি এ অংশের জন্য সারাংশ অথবা ভাব সম্প্রসারণ। তো চলে যাচ্ছি আমাদের সাজেশনে। এখান থেকে ভাব সম্প্রসারণ যেটা রয়েছে এই যে দেখো, সারাংশ ও ভাব সম্প্রসারণ। আমি ওপেন করে নিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের যে সারাংশ, ভাব সম্প্রসারণ। আমি শুরুতে সারাংশ দিয়েছি। তো এই সারাংশগুলো থেকে তোমরা কমন মানে সরাসরি এগুলো কমন আসার সম্ভাবনা নেই। তবে তুমি সারাংশ কিন্তু যে মূল থিমটা পড়ে এটার হচ্ছে তুমি চেষ্টা করবে ৩ ভাগের ১ ভাগ উত্তর লেখার জন্য। ঠিক আছে? একইভাবে ২ নম্বর প্রশ্নটা ভেরি ইম্পোর্টেন্ট রয়েছে। ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫, ৬, ৭ আমি এখানে ৭ টা দিয়েছি। এগুলো পড়লেই হবে। তবে তোমাদের চেষ্টা করবা সারাংশ লেখার জন্য। সারাংশ কারণ অল্প লিখতে হবে। আর ভাব সম্প্রসারণে কিন্তু তোমাকে মিনিমাম ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা লিখতে হবে। সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে। এজন্য চেষ্টা করবা তুমি সারাংশ লেখার জন্য যদি পরীক্ষায় সারাংশ আসে। আর যদি সারাংশ না আসে, ভাব সম্প্রসারণই ২ টা থাকে যেমনটা ২৫ সালে করেছিল, তাহলে তো কথাই নেই। তোমাকে ভাব সম্প্রসারণে কিন্তু পরীক্ষায় উত্তর করতে হবে। তো আমরা ভাব সম্প্রসারণের জন্য যেই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা পড়ব সেটা স্যার আমি একটু লাইভ ক্লাসে আছি তো ক্লাস শেষে রিং দিচ্ছি। ভাব সম্প্রসারণ অর্থে অনর্থের মূল। তো এখানে দেখো যে ভাব সম্প্রসারণটা দেয়া আছে অর্থই অনর্থের মূল। তো এই প্রশ্নটা এখান থেকে পড়বা। একটু তুলনামূলক কম গুরুত্বপূর্ণ রয়েছে। তবে একবার পড়লেই তোমরা নিজের মতো করে উত্তর করতে পারবা। তো এবারের জন্য ভেরি ইম্পোর্টেন্ট প্রশ্নটি হচ্ছে, তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে। তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন? এটা আসতে পারে এবার, হ্যাঁ? তারপরে ৩ নম্বরে তোমাদের পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ, দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। তো এবার যেহেতু দুর্নীতি নিয়ে আসলে ফ্যাসিস্ট সরকার আমলে আমরা দেখেছি, যেহেতু ট্রেন্ডিং টপিক, তো এই দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় এটা ২০২৫ সালে আসার পরেও তোমাদের পরীক্ষা প্রবল সম্ভাবনা আছে। যার কারণে আমি এখানে কিন্তু 3 স্টার দিয়েছি।
এরপরে ৪ নম্বরে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এটা হচ্ছে ২০২৫ সালে এসেছে। তুলনামূলক কম ইম্পোর্টেন্ট। হ্যাঁ? এরপরে মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নয়। খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নটা পড়লে হবে। এরপরে ৬ নম্বর শিক্ষা জাতির মেরুদণ্ড। তো গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর রয়েছে চরিত্র মানুষের অমূল্য সম্পদ, অথবা চরিত্রের মানুষ পশুর সমান, অথবা চরিত্র মানব জীবনের মুকুট স্বরূপ। ৮ নম্বর। ৯ নম্বরে খুবই গুরুত্বপূর্ণ এবার রয়েছে তোমাদের পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি আশা করতেছি এই প্রশ্নটা মনে হয় আসছে পরীক্ষায়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটা আশা করছি তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই খুবই গুরুত্ব সহকারে তোমরা বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে তোমরা আয়ত্ত করবা। আর কবিতা থেকে তোমাদের এখানে যে আমরা ২৫ সালের যদি প্রশ্নটা দেখি, এই যে দেখো ২৫ সালের এখানে একটা দিয়েছিল, দেখো কি একটা কবিতার একটা ছিল, আর একটা ২টা পার্ট ছিল কিন্তু একটা কবিতা অংশের জন্য। যে কবিতা অংশের জন্য আমাদের দেয়, তো সেক্ষেত্রে ২০১৩ সালের প্রশ্নটা হচ্ছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণসম দহে। ২০১৩ সালে এসেছিল এই ১ নাম্বার প্রশ্নটি। তারপরে ২ নাম্বার, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেই সুরাসুর। এটাও তোমরা সেই ছোটোবেলা থেকেই কিন্তু পড়ে আসতেছো। যখন থেকে তোমরা আসলে পড়াশোনা করো তখন থেকে এই ধরনের ভাব সম্প্রসারণগুলো তোমরা কিন্তু পড়ে আসবা। মূল ভাব এবং সম্প্রসারিত ভাব লিখবা। ঠিক আছে? এগুলো তো আর বলার কিছু নাই। ৩ নাম্বার, নানান দেশে নানান ভাষা, বিনে বিদেশি ভাষা মিটে কি আশা? সো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরপরে ৪ নাম্বার, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা পড়বা। ঠিক আছে? পড়লেই আশা করব হয়ে যাবে। তোমাদের যে আমি সাজেশনটা শেয়ার করলাম, সম্পূর্ণ সাজেশনটা, তো এখানে একটু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি আমাদের এই সাজেশন থেকে। ডিসক্লেমারটা হচ্ছে, আ বাংলা ১ সৃজনশীল প্রশ্নগুলো সরাসরি কমন আসার সম্ভাবনা খুবই কম। এই সৃজনশীল প্রশ্নগুলো থেকে আইডিয়া নিয়ে নিজেদের মতো করে পরীক্ষায় আসা প্রশ্নগুলো উত্তর করবেন ইনশাআল্লাহ। মানে আমি যে সাজেশন শেয়ার করলাম, সরাসরি কমন পাবে এমন নিশ্চয়তা কিন্তু নাই। তবে আসবে লেখা প্রশ্নগুলো যে আমি 3 স্টার দেওয়া যেগুলো রয়েছে, এগুলো সরাসরি কমন পেতেও পারো। এগুলো মিস্টেকগুলো 100% গুলোর মধ্যে দেওয়া হচ্ছে। এগুলো আসলে নিচেরগুলো প্রযোজ্য নয়। তবে তুমি মাথায় রাখবা, যারা পাস করতে চাও খালি স্টার দেওয়াগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পাবা। আর পরীক্ষার শেষ মুহূর্তে আমরা তো শর্ট সাজেশনমূলক ক্লাস থাকবে, সবকিছু A to Z। তাই বাংলা সৃজনশীল সরাসরি কমন থাকে না। আমাদের এই সাজেশনটা তুমি যদি একটু ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করব উত্তর করতে পারবা। সো এই মুহূর্তে প্রশ্ন করেছেন, স্যার ইংলিশ সাজেশন কবে দিবেন? খুবই দ্রুত, প্রতিদিন একটা করে সাবজেক্টের আমাদের লাইভ ক্লাস থাকবে এখন। একদম কন্টিনিউ প্রতিদিন চলবে। সকালে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। সকালে 6:30 বা 7টার দিকে ক্লাসগুলো চলবে। ঠিক আছে? এটা আমি গ্রুপে জানিয়ে দিব। আর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখো। আমাদের পেজে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই যে দেখো পেজে লিঙ্ক দেওয়া আছে, ভেরিফাই ফেসবুক পেজ। এখানে আমাদের কন্টিনিউ তোমাদের ক্লাস চলমান থাকবে। তাই যারা ক্লাস করবা বা আমাদের প্রিমিয়াম সাজেশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো যে ভেরিফাই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে যুক্ত হয়ে যাও। তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।